হ্যালো, আমার সাউন্ড কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাইতেছো? হ্যালো, আমার সাউন্ড কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাইতেছো? সাউন্ডের মধ্যে নয়েজ আসতেছে, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাকে কি তোমরা ক্লিয়ারলি দেখতেছো? সাউন্ড কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আজকে আমি একটা ডিফারেন্ট ওয়েতে আর কি ক্লাস নিতে আসছি আর কি, ডিফারেন্ট একটা সেট আপে, ঠিক আছে, ক্যামেরা থেকে আর কি। তো এই জন্য আজকে একটু সাউন্ডে একটু প্রবলেম থাকতে পারে। সো তোমরা একটু কুইকলি কমেন্ট করে আমাকে একটু জানাই দাও যে তুমি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। শোনা যাচ্ছে? আজকে আমি একটা ডিফারেন্ট ওয়েতে আর কি ক্লাস নিতে আসছি আর কি, ডিফারেন্ট একটা সেট আপে, ঠিক আছে, ক্যামেরা থেকে আর কি। তো এই জন্য আজকে একটু তোমাদের কাছে জিজ্ঞেস করতেছি যে সাউন্ড টাউন ঠিক আছে কিনা, এটা তোমরা একটু কুইকলি আমাকে কাইন্ডলি জানাই দিও, ঠিক আছে। সো আজকে আমরা কি করব? আজকে আমরা হচ্ছে অণুজীব শুরু করব। আমরা কি শুরু করতে যাচ্ছি? আজকে আমরা অণুজীব অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। অণুজীব খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের উদ্ভিদ বিজ্ঞানের একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং লাস্ট ফিউ ডেজ এই করোনা ভাইরাস আসার পরে কিন্তু অণুজীবের কিন্তু গুরুত্বটা কিন্তু কি হয়ে গেছে, অণুজীবের গুরুত্ব কিন্তু আরো বেড়ে গেছে। সাউন্ড ক্লিয়ার, তাই না? এখন ক্লিয়ার ভাইয়া, এখন ক্লিয়ার। ওকে, এতক্ষণ সাউন্ড একটু প্রবলেম করছে, তাই তো? আচ্ছা, আজকে ফোকাসে হয়তো একটু প্রবলেম করতেছে। ফোকাস প্রবলেমটা আমি দেখার ট্রাই করতেছি, এটা ঠিক করা যায় কিনা। একটু দাঁড়াও। অটোমেটিক ফোকাসটা অফ করে ম্যানুয়াল ফোকাস দিয়ে দিই, তাহলে আর প্রবলেম হবে না। ওকে, এখন আই গেস প্রবলেম হওয়ার কথা না, একটু মানে এখন সব কিছু ঠিকঠাক থাকার কথা। সো আমরা আজকে কি পড়তে যাচ্ছি? আজকে আমরা হচ্ছে অণুজীব পড়তে যাচ্ছি। কি পড়তে যাচ্ছি? অণুজীব, ঠিক আছে। অণুজীব চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এখন আই গেস প্রবলেম হওয়ার কথা না, একটু মানে এখন সব কিছু ঠিকঠাক। তো আমি একটু লিখি অণুজীব। তো এই অণুজীব চ্যাপ্টারের আমরা আজকে ইন্ট্রোডাকশন, আমরা আজকে কি করব? আমরা আজকে ইন্ট্রো নিয়ে কথাবার্তা বলবো, একদম ইন্ট্রোডাকশন, ঠিক আছে। অণুজীব চ্যাপ্টারে কি আছে, অণুজীব চ্যাপ্টারটা আমরা কিভাবে পড়বো, একদম আমরা কি করবো, একদম আমরা ইন্ট্রোডাক্টরি আলোচনা করবো, ঠিক আছে। একদম ইন্ট্রোডাকশন নিয়ে আমরা আলোচনা করবো, ডিটেলসে আমরা আরো পড়া যাবো। তো এই যে অণুজীব যে চ্যাপ্টারটা, এই অণুজীব চ্যাপ্টারে আমরা কি করবো? অণুজীব চ্যাপ্টারে আমরা কয়টা বিষয় নিয়ে আলোচনা করবো। অণুজীব চ্যাপ্টারে প্রথমে আমরা ভাইরাস নিয়ে কথাবার্তা বলবো। প্রথমে আমরা কি নিয়ে কথা বলবো? ভাইরাস। পরে আমরা কথাবার্তা বলবো হচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে, ভাইরাস, ব্যাকটেরিয়া, এবং পরে হচ্ছে একটা পরজীবী ম্যালেরিয়া নিয়ে আমরা কথাবার্তা বলবো, ম্যালেরিয়া। তো মোটামুটি ভালোই বড় একটা চ্যাপ্টার, বাট আমরা ট্রাই করবো কি করার জন্য, এটাকে যত সহজ করে ছোট করে তোমাদের কাছে সলভ করে দেওয়া যায়, এটা আমাদের চেষ্টা থাকবে। সো আমি একটু দেখে নিচ্ছি ক্যামেরার সবকিছু ঠিকঠাক আছে কিনা। আজকে আমি একটু অন্যভাবে ক্লাস নিতে আসছি তো ক্যামেরা সেট আপে, যার কারণে আজকে একটু প্রবলেম হতে পারে, নতুন একটা ট্রায়াল। সো আমি একটা চ্যাপ্টার, বাট আমি মনে করি তোমরা সেটার সাথে আমাকে একটু কোঅপারেট করবা, আশা করতেছি, ঠিক আছে। তো নোট করার সময় দিবেন, হ্যাঁ নোট করার সময় দিব, প্যারা নিও না, নোট করার জন্য সময় পাবা, যথেষ্ট পরিমাণ সময় পাবা, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি আজকে এই চ্যাপ্টারটা কি করব? পড়বো। লাইটটা একটু কমাইতে হবে। ওকে, তো দেখো এই চ্যাপ্টারে আমাদের ভাইরাস নিয়ে কথাবার্তা হবে, এই চ্যাপ্টারে আমাদের ব্যাকটেরিয়া নিয়ে কথাবার্তা বলবো, এই চ্যাপ্টারে আমরা কি ম্যালেরিয়া নিয়ে কিন্তু কথাবার্তা বলবো। তাহলে এই তিনটা টপিক নিয়ে কিন্তু এই চ্যাপ্টারে আমাদের কথাবার্তা থাকবে, ঠিক আছে। ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া। তো দেখো ভাইরাস যেটা আমরা সবাই জানি, ব্যাকটেরিয়া সম্পর্কে কিন্তু আমাদের সবার মোটামুটি ধারণা আছে, ম্যালেরিয়াটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন হয়। তোমাদের কাছে প্রশ্ন, তুমি একটু বলো তো এই ম্যালেরিয়াটা এটা ভাইরাস না ব্যাকটেরিয়া? দেখি কে বলতে পারে এটা, আনসারটা কে বলতে পারে যে ম্যালেরিয়াটা আসলে কিসের অন্তর্ভুক্ত? বলো, ম্যালেরিয়াটা কি ভাইরাসের অন্তর্ভুক্ত না ব্যাকটেরিয়ার অন্তর্ভুক্ত? এটা কি কেউ আগে আনসারটা করতে পারবা? অনেকে ম্যালেরিয়াকে ভাইরাস ভাবে, অনেকে ম্যালেরিয়াকে ব্যাকটেরিয়া ভাবে, আবার অনেকেই ম্যালেরিয়াকে অন্য কিছু একটা ভাবে। তো বেসিক্যালি ম্যালেরিয়াটা আসলে কি? এটা হচ্ছে সবার কাছে প্রশ্ন যে আসলে ম্যালেরিয়া জিনিসটা কি? এটা ভাইরাস না এটা ব্যাকটেরিয়া নাকি এটা অন্য কিছু? তো কেউ হয়তো বা বলবে এটা আমাকে কিন্তু প্রায় অনেকে প্রশ্ন করে, ঠিক আছে। এটা কিন্তু প্রায় অনেকে প্রশ্ন করে যে ভাইয়া ব্যাকটেরিয়াটা তাহলে মানে ম্যালেরিয়াটা তাহলে কিসের অন্তর্ভুক্ত হবে, হ্যাঁ এটা কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করে,
ঠিক আছে, তো আমি একটু এখানে আনসারটা দিই। ভাইরাস সে জীব না জড়ও না, সে কি জীব না জড়ও না, ভাইরাস একদম ডিফারেন্ট। ব্যাকটেরিয়া সে জীবের অন্তর্ভুক্ত এবং সে হচ্ছে মনেরা রাজ্যের মধ্যে পড়তেছে। সে কোথায় পড়তেছে? মনেরা রাজ্যের মধ্যে পড়তেছে। আর ম্যালেরিয়া, ম্যালেরিয়াটা কিন্তু ভাইরাসও না ব্যাকটেরিয়াও না, ম্যালেরিয়াকে ব্যাকটেরিয়া ভাইবো না, ম্যালেরিয়াকে কোনো ভাইরাস ভাইবো না। ম্যালেরিয়া হচ্ছে একটা পরজীবী। ম্যালেরিয়া কি একটা পরজীবী, ঠিক আছে? ম্যালেরিয়া একটা পরজীবী, অ্যামিবারা যেরকম এরকম টাইপের। সে ভাইরাসও না ব্যাকটেরিয়াও না। তোমরা বলতে পারো এই ম্যালেরিয়াটা হচ্ছে প্রোটিস্টা যে রাজ্যটা আছে, যেখানে হচ্ছে যেখানে তুমি শৈবাল পাচ্ছ, যেখানে তুমি অ্যামিবা পাচ্ছ, ওদের অন্তর্ভুক্ত। এটা কিন্তু ছত্রাকও না, এটা ডিফারেন্ট একটা পরজীবী, ঠিক আছে? এটা একটা অন্য কিসিমের একটা জিনিস, ঠিক আছে? এটা ভাইরাস না, এটা আবার কি না ব্যাকটেরিয়াও না, এটা একটা পরজীবী। এটা কি? এটা হচ্ছে একটা পরজীবী। আচ্ছা আমি একটু দেখি, দাঁড়াও, লাইটটা কেন জানি একটু প্রবলেম করতেছে আজকে। একটু দাঁড়াও। ওকে, তাহলে এরা কার অন্তর্ভুক্ত? এরা হচ্ছে পরজীবীর অন্তর্ভুক্ত। ওকে, তাহলে আমরা প্রথমে কি নিয়ে আলোচনা শুরু করি? প্রথমে হচ্ছে আমরা ভাইরাস নিয়ে কথাবার্তা শুরু করি। তাহলে আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, একদম ইন্ট্রোডাকশন, ঠিক আছে, একদম ইন্ট্রোডাকশন, মানে আমরা কিন্তু একদম ভিতরে ঢুকবো না আজকে। আমরা বেশি ভিতরে ঢুকবো না, আমরা আজকে একদম ইন্ট্রোডাকশন করব। আমরা একদম বেসিক লেভেলের কথাবার্তাগুলো কিন্তু আমরা আজকে বলবো, ঠিক আছে? তাহলে ভাইরাসের কথা শুনলেই এখন বর্তমান সময়ে যে জিনিসটা মাথার মধ্যে সবার চলে আসে সেটা কি? সেটা হচ্ছে করোনা ভাইরাস। তো করোনা ভাইরাস একদম মানে জীবনযাত্রা সবকিছুকে একদম উল্টাপাল্টা করে রেখে দিছে, ঠিক আছে? করোনা ভাইরাসের কথা বললেই তোমরা মানে অনেকগুলো নাম নিয়ে আসতে পারবা। প্রথমে ছিল নর্মাল করোনা ভাইরাস, এরপরে আসলো কি? এরপরে আসলো হচ্ছে ডেল্টা ভেরিয়েন্ট বা ইন্ডিয়ান ভেরিয়েন্ট। এরপরে কি আসলো? এরপরে আসলো হচ্ছে এখন আবার কি আসলো? ওমিক্রন আসলো, ঠিক আছে? এরকম অনেকগুলোর কথা কিন্তু তোমরা কিন্তু চাইলে বলে ফেলতে পারবা। তাহলে এই যে ভাইরাস, এই জিনিসটা আসলে কি? এটা জীবও না আবার জড়ও না। এটা আবার কেমন জিনিস ভাই? তাহলে পৃথিবীতে তো আমরা জানতাম জীব আর জড় এই দুই রকমের জিনিস আছে। তাহলে ভাইরাসটা কোন কিসিমের জিনিস? এটা জীব এবং জড়র মধ্যবর্তী তুমি যদি বলো তাহলে ওইরকম না যে অর্ধেক জীব অর্ধেক জড়, তারা না। তারা হচ্ছে একদম ডিফারেন্ট কিসিমের একটা জিনিস, একদম ডিফারেন্ট, যেটাকে তুমি সংজ্ঞায়িত করতে পারবা না, ঠিক আছে? সংজ্ঞার বাইরে, জীবও না জড়ও না। সে খানিক সময় জীবের মতো আচরণ করে, সে খানিক সময় জ্বরের মতো আচরণ করে। তার মানে কি? সে দুই রকমের আচরণই কিন্তু করতে পারে। সে জীবের মতো আচরণ করতে পারে, সে চাইলে আবার জ্বরের মতো কিন্তু আচরণ করতে পারে। জীব আর জ্বর দুই রকমের আচরণই কিন্তু চাইলে সে করতে পারে। ভাইরাস তাহলে জীবও না জড়ও না। তো এখানে অনেক বিজ্ঞানীদের নাম আছে, আমরা সেই বিজ্ঞানীদের নামে পড়া যাব। আমরা আজকে একদমই পুরো চ্যাপ্টারের মধ্যে কি কি পড়তে যাচ্ছি, কি কি আসতে যাচ্ছে পুরো চ্যাপ্টারের মধ্যে, সেটুকু বেসিক ফান্ডা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? তো আজকে আমি হচ্ছে একদম নতুন একটা সেটআপে ক্লাস নিচ্ছি, তো এই জন্য একটু প্রবলেম হতে পারে, টাইটিং একটু তোমরা একটু ডিফিকাল্টি ফেস করতে পারো, এই জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? সো আজকে আমি একটু তোমাদের ক্লাসগুলো আরেকটু ভাবে মানে ক্যামেরা দিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। এতদিন তো হচ্ছে ফোন দিয়ে নিতাম, ঠিক আছে? আজকে একটু ক্যামেরা দিয়ে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি, একটু অন্য লেভেলে। দেখা যাক কি হয়, তোমাদের জন্যই নতুন বেটার কিছু একটা করার ইচ্ছা আর কি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো ভাইরাসের ব্যাপারে যদি আসি তাহলে এই ব্যাকটেরিয়ার ভাইরাসের মধ্যে বেসিক যে ডিফারেন্সটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়াদের একটা কোষ আছে, ব্যাকটেরিয়াদের একটা কি আছে? কোষ আছে। ভাইরাসদের মধ্যে তুমি কোনো কোষ পাবা না। ভাইরাসদের তুমি কি কোনো পাবা না? কোনো রকমের কোষ তুমি ভাইরাসে খুঁজে পাবা না। তাহলে ভাইরাস কি? অকোষীয়। আর ব্যাকটেরিয়াদের কি আছে? কোষ আছে। তাহলে ব্যাপারটা আমি এভাবে বলতে পারি, একটা ব্যাকটেরিয়া যদি আমি আঁকানোর চেষ্টা করি, তাহলে এটা তোমাদের জন্য একটু ভালো করে বোঝানো যাবে। তাহলে চলো নীল কালারটা নিলাম, নীল কালারটা নিয়ে এরকম একটা এরিয়া সিলেক্ট করলাম, এরিয়া সিলেক্ট করার পরে এটার ভিতরে আমি একটা কাজ করলাম। সেই কাজটা কি করলাম? এটার ভিতরে আমি এরকম করে ডিএনএ দিয়ে দিলাম বা ক্রোমাটিন তন্তু দিয়ে দিলাম। কি দিলাম? ক্রোমাটিন তন্তু। কারণ আমরা জানি ব্যাকটেরিয়া আদিকোষী, এবং আদিকোষী হওয়ার কারণে এদের কি নাই? আদিকোষী হওয়ার কারণে হচ্ছে এদের সুগঠিত কি নাই? নিউক্লিয়াস নাই। আচ্ছা, একটা ফোন আসছে, তাহলে এদের কি নাই? সুগঠিত কোনো নিউক্লিয়াস নাই। ফাহাদ, এই তো ফাহাদ, আমি যে ক্লাস নিচ্ছিলাম আর কি। আচ্ছা, কালকে কি আসতেছো তাহলে 3টায়? মানে আমি বাসা থেকে নেই। বাসা থেকে নিবা? হ্যাঁ, বাসা থেকে নিই। কালকে আমি ডিউ এর কাজটা শেষ করে দৌড় দিয়ে বাসায় চলে আসবো না।
ঠিক আছে হ্যাঁ যেহেতু বলছি তাহলে আমি নিচ্ছি, কোনো প্যারা নিও না। ঠিক আছে Okay. তুমি তো তোমার কাছে স্লাইড রাইট হ্যাঁ স্লাইড নিয়ে প্যারা নাই, কোর্স ওয়ের করতে শুরু করবো তো, কালকে তো ইন্ট্রোডাকশনই, তো ওটা প্যারা হবে না। ঠিক আছে, আমি নিচ্ছি, চিল, প্যারা নেই। তাহলে 3টার আগে তো পারবা বাসা আসতে রাইট হ্যাঁ আমি বাসায়, আমি কালকে সকাল সকাল যাচ্ছি তো, কালকে 3টার আগে মানে না আসতে পারলেও ওইখানে কাজ ভাবে রেখে আর কি চলে আসবো আর কি। ঠিক আছে, প্যারা নিও না, সমস্যা নেই, কারণ আমার এখন আগামী 1 মাস দৌড়াদৌড়ি করা লাগবে। আমার একটু 1 ঘন্টা আগে যাও না সমস্যা নাই, আমার আগামী 1 মাস দৌড়াদৌড়ি করা লাগবে তো এখানে, সো প্যারা নাই, ওইগুলা ইয়ে করে নিতে হবে আর কি। ঠিক আছে রে ফাহাদ, ঠিক আছে ওকে ওকে, সরি ফর দ্যাট, 10 ms থেকে ফোন আসছিল আর কি একটা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এই হচ্ছে আমার সুগঠিত নিউক্লিয়াস নাই। আমরা জানি ব্যাকটেরিয়াদের কি নাই, সুগঠিত নিউক্লিয়াস নাই, কারণ এটা আদিকোষী। আচ্ছা, তারপরে দেখো এদের কি পাবো, আমি একটা বিশেষ অঙ্গ পাবো, সেটা হচ্ছে রাইবোজোম। এদের কি পাবো আমি, রাইবোজোম, তাও আবার 70s রাইবোজোম। কি পাবো, 70s রাইবোজোম, খুব সুগঠিত রাইবোজোম না, 70s রাইবোজোম পাবো আমি, এরকম কি পাবো, 70s রাইবোজোম পাবো। ওকে, তোমরাও শুনতেছো কথাগুলো, তোমার শুনলে কোনো প্রবলেম নাই, আমি তো তোমাদের সামনে কথাবার্তা বললাম, প্রবলেম নাই। 10 ms তোমাদের জন্য আর কি, নতুন 23 ব্যাচের জন্য। তো যেটা বলতেছিলাম, তাহলে এইগুলো হচ্ছে রাইবোজোম, এগুলো হচ্ছে কি রাইবোজোম। আচ্ছা, তারপর তুমি চাইলে ফ্লাজেলা দিতে পারো, ব্যাকটেরিয়াতে দিয়ে ফ্লাজেলা থাকে, ব্যাকটেরিয়াতে কি থাকে, এরকম ফ্লাজেলা থাকে, এরকম ফ্লাজেলা তুমি চাইলে দিতে পারো। ফ্লাজেলা দিয়ে ব্যাকটেরিয়া কি করে, ফ্লাজেলা দিয়ে ব্যাকটেরিয়া চলাচল করতে পারে, ফ্লাজেলা দিয়ে ব্যাকটেরিয়া চলাচল করে। তার মানে মোটামুটি কিন্তু কোষ আমি এখানে আঁকাইলাম। ব্যাকটেরিয়া গঠন তোমাদের আমি পরে পড়াবো, ব্যাকটেরিয়া গঠন নিয়ে আমি তোমাদের সাথে পরে কথাবার্তা বলবো। যে জিনিসটা আমি বেসিক্যালি এখানে পাইলাম, একটা মোটামুটি লেভেল একটা কোষ তো আমি পাইছি, একটা কোষ তো আমি এখানে রেডি করতে পারছি, তাই না? এটা বেসিক কমন সেন্স, খেয়াল করো, এখানে একটা কোষ রেডি করতে পারছি। কেমনে কোষ রেডি করতে পারছি, এর একটা সুগঠিত না হোক, একটা অগঠিত, একটা অপরিণত একটা নিউক্লিয়াস তো এখানে আছে, ক্রোমাটিন তন্তু তো এখানে আছে, যেটা ভিতরে আমি ডিএনএ পাবো। ঠিক আছে, ডিএনএ পাবো, এবং রাইবোজোম তো পাচ্ছি, টাইটোকন্ড্রিয়া না পাই, রাইবোজোম তো আমি পাচ্ছি। তার মানে মোটামুটি একটা কোষ তো তৈরি হয়েছে। ভাইরাসের তাও নাই, তাহলে ভাইরাসের কি আছে, আছে নাকি তাহলে ভাইরাসের? আচ্ছা, ভাইরাসের যদি আমি ভেতরে ঢুকি, ভাইরাসের ভেতরে ঢুকলে আমি পাবো হচ্ছে একটা ডিএনএ। আচ্ছা, তাহলে বলতে পারো ভাইয়া ভাইরাসের তাহলে ডিএনএ আছে, আপনি যে বলেন ভাইরাসের কিছু নাই, তা আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ডিএনএ পাইলাম, শুধু ডিএনএ দিয়ে কি সব হবে? ভিতরে একটা কি পাইলাম, একটা ডিএনএ পাইলাম। আচ্ছা, ডিএনএ পাওয়ার পরে এর বাইরে কি পাবো, এর বাইরে আমি যে জিনিসটা পাবো, সেটা হচ্ছে বাইরে পাবো হচ্ছে আমি প্রোটিন। বাইরে আমি কি পাবো, বাইরে আমি পাবো হচ্ছে প্রোটিন। তাহলে আমি কি কি পাইলাম, আমি পাইলাম হচ্ছে একটা ডিএনএ, আর পাইলাম কি, আর পাইলাম হচ্ছে প্রোটিন। কি পাইলাম, ডিএনএ এবং প্রোটিন, আর কিচ্ছু নাই, ডিএনএ এবং প্রোটিন। তাহলে ভেতরে পাইলাম আমি ডিএনএ, বাইরে পাইলাম হচ্ছে প্রোটিন। তাহলে এই শুধু এই ডিএনএ আর প্রোটিন, এই দুইটা জিনিস দিয়েই কিন্তু আমরা আলটিমেটলি একটা ভাইরাসকে সংজ্ঞায়িত করতে পারি। এখন এটা কি আমি একটা কোষ বলবো, এটাকে তো কোনোভাবে একটা কোষ বলতে পারি না। একটা কোষ হওয়ার জন্য যা যা থাকা দরকার তার কিন্তু এর মধ্যে নাই। একটা ভিতরে ডিএনএ জায়গায় আরএনএও থাকতে পারে, আরএনএ ভাইরাস, যেমন করোনা ভাইরাস এটা আরএনএ ভাইরাস, ডিএনএও তো আরএনএ, আর তার বাইরে হচ্ছে একটা প্রোটিন। অনেক সময় দয়া কইরা এই প্রোটিনের বাইরে আরেকটা এক্সট্রা একটা আবরণ থাকতে পারে, এই প্রোটিনের বাইরে আরেকটা এক্সট্রা আবরণ থাকতে পারে, প্রোটিনের বাইরে থাকতে পারে। ঠিক আছে, বা সেটা ম্যান্ডেটরি না যে থাকবেই সবসময়, সেটা তো সবসময় থাকবে এরকম কোনো ম্যান্ডেটরি না। এই হচ্ছে কথাবার্তা। এইটুকু হচ্ছে আমার একটা ভাইরাস। তাহলে মেজর একটা ডিফারেন্স কিন্তু আমরা খেয়াল করলাম, এখানে কোনো কোষ নাই। এই জন্য ভাইরাসের সংজ্ঞার মধ্যে প্রথমেই চলে আসে ভাইরাস হচ্ছে অকোষীয়। ভাইরাস কি, অকোষীয়। কিন্তু এইখানে একটা প্রবলেম রয়ে গেছে। প্রবলেমটা কি, এই ভাইরাসটা যদি সামহাও কোনোটা হোস্ট খুঁজে পায়, এই ভাইরাসটা যদি কি পায়, কোনোটা যদি হোস্ট খুঁজে পায়, হোস্ট পাইলে সে আবার অন্যরকম আচরণ করা শুরু করে দিবে। হোস্টটা পাইলে সে আবার কি করবে, অন্যরকম আচরণ করা শুরু করে দিবে। মানে হোস্ট কি, হোস্ট মানে কি, হোস্ট মানে হচ্ছে পোষক। হোস্ট মানে কি, হোস্ট মানে হচ্ছে পোষক। পোষক মানে কি, যে তাকে ধারণ করবে, তাহলে হোস্ট। তাহলে হোস্ট হিসাবে সে যে কোনো কিছু হইতে পারে। হোস্ট হিসাবে আমি কাকে দিতে পারি, আমি হোস্ট হিসাবে আমি একটা বাদুর টাইপের আঁকানোর চেষ্টা করতেছি। হোস্ট হিসাবে সে একটা বাদুর হইতে পারে। এখানে বাদুর কেমন হয়, হইলো আর কি কোনো মতো একটা বাদুর টাইপের। হ্যাঁ, এটা একটা হোস্ট, একটা ব্যাট।
ধরে ব্যাট ব্যাট বাদুর, বাদুরটা করছে কি, বাদুরটা হচ্ছে সে হচ্ছে তার খুব রস খাইতে ইচ্ছা করছে, বাদুরটা হচ্ছে খুব নারিকেলের রস খাইতে ইচ্ছা করছে, বুঝছো, সে হচ্ছে নারিকেলের রস খাবে। তো নারিকেলের রস খাওয়ার তার তো খুব ইচ্ছা হয়েছে, তো নারিকেলের রস খাওয়ার জন্য এই বাদুরটা করছে কি, বাদুরটা হচ্ছে নারিকেলের রস তো হয় না, খেজুরের রস হয় টুকু, তো খেজুরের রসের যে হাড়ি আছে হাড়ির মধ্যে দিছে মুখ, খেজুরের রসের হাড়ির মধ্যে কি দিছে, খেজুরের রসের হাড়ির মধ্যে সে মুখ দিছে। তো মুখ দিয়ে শুধু ডিএনএ ও প্রোটিন দিয়ে তৈরি আবুনি, হ্যাঁ সে ওটার মধ্যে কি করছে, মুখ দিছে। তো মুখ দেওয়ার পরে তার ভিতরে কি ঢুকে গেছে, একটা ভাইরাস ঢুকে গেছে, সেটা কি ভাইরাস, নিপা ভাইরাস, নিপা ভাইরাস। এখন নতুন একটা ভাইরাস আছে নিউকভ, নিউকভ এটা হচ্ছে এই টাইপের, ঠিক আছে, নিউকভ ভাইরাস হচ্ছে এই টাইপের। তার মধ্যে কি হচ্ছে, তার মধ্যে কিন্তু ঢুকে গেছে ভাইরাসটা, কিন্তু তার মধ্যে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে সেই ভাইরাসটার যেখানে মানে সেই ভাইরাসটার যে ধরনের পোষক দরকার বা সেই ভাইরাসটার যে ধরনের জায়গা দরকার, সেই জায়গায় যদি সে যেতে পারে, সেই জায়গায় যদি ভাইরাসটা যেতে পারে, তাহলে সেইখানে যে ব্রুম করে ভাইরাসটা আবার কি হয়ে যাবে, ভাইরাসটা আবার জীবিত হয়ে যাবে। সামহাউ ভাইরাসটা আবার দ্রুম করে কি হয়ে যাবে, দ্রুম করে হোক আর বিরুম করে হোক, ভাইরাসটা আবার জীবিত হয়ে যাবে। তার মানে জীবিত হওয়া মানে কি, জীবিত হবে আমি কেমনে বুঝলাম, এই হোস্টের ভিতর ঢোকার পরেই, হোস্টের ভিতরে ঢোকার পরেই ভাইরাসের কিছু জিনিস চলে আসবে। সেই জিনিসটা কি, ভাইরাসটা তার সংখ্যাটাকে বৃদ্ধি করতে পারবে, ভাইরাসটা তার সংখ্যা বৃদ্ধির একটা ক্ষমতা পেয়ে যাবে, সংখ্যা বৃদ্ধি করার মতো একটা কি পেয়ে যাবে, সংখ্যা পেয়ে যাবে, মানে একটা শক্তি পেয়ে যাবে। তার মানে সে তার সংখ্যা বৃদ্ধি করবে, সংখ্যা বৃদ্ধি। এটাকে কিন্তু আমরা প্রজনন বলতে পারি না, নর্মাল প্রজননের যা যা বৈশিষ্ট্য থাকা দরকার, নর্মাল প্রজননের বৈশিষ্ট্যগুলো এখানে নাই কিন্তু, তাই এটা আমরা সংখ্যা বৃদ্ধি বলবো, প্রজনন বলবো না। তারপরে কি করতে পারবে, তারপর সে হচ্ছে রোগ সৃষ্টি করতে পারবে, সে কি করতে পারবে, সে হচ্ছে রোগ সৃষ্টি করতে পারবে। তাহলে প্রথমে সে সংখ্যা বৃদ্ধি করতে পারবে, তারপর সে রোগ সৃষ্টি করতে পারবে, ঠিক আছে। তারপরে কি হবে, তারপরে হচ্ছে তার মানে মেইনলি দুটো ক্যারেক্টারিস্টিক্স, ভাইরাস বোঝার দুটো ক্যারেক্টারিস্টিক্স, সে সংখ্যা বৃদ্ধি করবে এবং রোগ তৈরি করবে। যেমন করোনা ভাইরাসের কথা তোমরা চিন্তা করো, করোনা ভাইরাস দের মধ্যে ঢুকার পরেই সে কি করা শুরু করলো, সে হচ্ছে রোগ তৈরি করলো এবং তার সংখ্যাটাকে বাড়াইলো, সংখ্যাটাকে বাড়ানোর ফলে কিন্তু তার রোগ তৈরি করার ক্ষমতাটাও কিন্তু কি হয়ে গেছে, বেড়ে গেছে। তাহলে সে তার সংখ্যা বাড়াবে, অনেক বেশি বাড়াবে, তারপর সে কি করবে, তারপর সে রোগ তৈরি করবে। তাহলে এই বিশেষ ক্ষমতাগুলো কিন্তু কিসের কারণে হচ্ছে, এই বিশেষ ক্ষমতাগুলো কিন্তু হচ্ছে এই ভাইরাসের যে কোনো হোস্টের মধ্যে বা কোনো পোষকের মধ্যে ঢুকে আবার নতুন করে কি হয়ে যাওয়া, নতুন করে তার যে প্রসেসটা চালু করার মাধ্যমে কিন্তু, ঠিক আছে। তাহলে ভাইরাস পোষকদের বাইরে সে একটা নিষ্ক্রিয়, আবার পোষকদের ভিতরে কিন্তু সে একটা সক্রিয় সত্তা। পোষকদের ভিতরে কি, পোষকদের ভিতরে কিন্তু সে একটা সক্রিয় সত্তা। সত্তা মানে কি, সত্তা মানে হচ্ছে মানে এই দেখো পোষকদের ভিতরে ঢুকে যে সে কি করতে পারতেছে, মানে বংশবৃদ্ধি করতে পারতেছে, পোষকদের ভিতরে সে তার কর্মকাণ্ডগুলো করতে পারতেছে, এটাকে আমরা কি বলি, সত্তা বলি। এই জন্য এটাকে আমরা কি বলছি, সত্তা। তাহলে ভাইরাস অকোষীয় নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি, নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ বা আরএনএ কে নিউক্লিক অ্যাসিড বলি, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি অকোষীয় সত্তা, যা জীবদের ভিতরে ঢুকে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে এবং জীবদেহের বাইরে নিষ্ক্রিয় ধুলাবালির মতো অবস্থান করে। জীবদের বাইরে কি, জীবদের বাইরে সে হচ্ছে একদম পুরাপুরি নিষ্ক্রিয়, জীবদের বাইরে সে কিন্তু পুরাপুরি নিষ্ক্রিয়, ঠিক আছে। আজকে একটু বুঝে বললাম, ক্যামেরা দিয়ে ক্লাস নিচ্ছি তো, মানে ক্যামেরাটা অনেক দিন ধরে নেওয়া হয়েছে কিন্তু ক্যামেরা দিয়ে ক্লাস আর নেওয়া হচ্ছে না। ক্যামেরা দিয়ে ইউটিউবে ভিডিও বানাচ্ছি, বাট ক্যামেরাটা কেনাই হয়েছে তোমাদের ক্লাস নেওয়ার জন্য, তোমাদের ক্লাস নিব বলে ক্যামেরাটা কিনছিলাম, বুঝছো। তো ক্লাস নেওয়া হচ্ছে না লাইভে, মোবাইল দিয়ে, মানে ক্যামেরা সেট আপ করে একটু ঝামেলা, তো মোবাইল দিয়ে দাঁড়ায় যায় ক্লাস নিতে, ঠিক আছে। তো আজকে একটু ক্যামেরাটা দিয়ে ক্লাসটা নেওয়া শুরু করলাম। তো তোমাদের কি সমস্যা হচ্ছে, ভিউইং এ কোনো প্রবলেম হচ্ছে, যে সামনে চলে আসলে দেখবে পিছনে সব ব্লার হয়ে যায়, আর আমি যদি পিছনে যদি আবার তাকাই, পিছনে তাকালে কিন্তু আবার লেখাগুলো কিন্তু আবার পড়া যায়, ঠিক আছে। এটা একটা মজা, ঠিক আছে। মাঝে মাঝে একটু হয়তো ডার্ক অ্যান্ড হোয়াইট একটু আপ ডাউন করে, তো তোমরা একটু জানাই দিও আজকে কি এক্সপিরিয়েন্সটা একটু ভালো লাগতেছে কিনা, একটু দেখতে তোমার প্রবলেম হচ্ছে কিনা একটু জানাই দিও আর কি, হ্যাঁ, কেমন এক্সপিরিয়েন্স একটু জানাই দিও। তাহলে ভাইরাসের তাহলে আমরা কিন্তু কি পাইলাম, বেশি প্রবলেম হচ্ছে না ভাইয়া, ভালোই লাগছে, আচ্ছা জানাই দিও কেমন লাগতেছে, ঠিক আছে। একটু আমি একটু দেখি এই এক্সপিরিয়েন্সটা কেমন। সবাই হচ্ছে বলে কি ক্যামেরা দিয়ে ক্লাস নিলে কি ভালো হয়, ঠিক আছে। যখন আন একাডেমি মানে ইন্ডিয়ার আন একাডেমি বাইজুস আছে না, আন একাডেমি বাইজুস, ওরা কিন্তু এমনি ক্লাস নেয়, ঠিক আছে, ওরা কিন্তু ক্যামেরা সেট আপ দিয়ে ক্লাস নেয়। ব্লার, হ্যাঁ ব্লার তো আমি সামনে আসলে ব্লার হইতেছে, এটাই তো মজা ক্যামেরার, যে আমি সামনে আসবো যখন, সামনে আসলে তখন দেখবা আমাকে দেখা যাবে, পিছনে সব ব্লার হয়ে যাবে। আমি যে আরো সামনে আসবো তখন আমার একদম ফেস থেকে একদম বড় করে দেখা যাবে, ঠিক আছে, একদম বড় করে দেখা যাবে, ঠিক আছে, একদম বড়। আবার পিছনে গেলে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, এটা মজাই লাগে, ঠিক আছে।
আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, তাহলে আমরা ভাইরাসের ব্যাপারে একটু জানলাম, ভাইরাসের সংজ্ঞা একটু জানলাম। ব্যাকটেরিয়া কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? ব্যাকটেরিয়া কিন্তু একদমই ডিফারেন্ট। ব্যাকটেরিয়া কিন্তু হচ্ছে সে পুরোপুরি ডিফারেন্ট কিসিমের জিনিস। সে কিন্তু জীবিত, তার কিন্তু কোষ আছে, সে হচ্ছে আদিকোষী এবং এককোষী, ঠিক আছে? তো তার কিন্তু মোটামুটি যা যা থাকা দরকার তা কিন্তু আছে। কার? এই একটা ব্যাকটেরিয়া। ভাইরাস কিন্তু তার থেকে একটু ডিফারেন্ট। তাহলে ভাইরাসের অনেক নাম টাম দেওয়া আছে, নাম টামে আমরা পড়ে যাবো, নাম টাম এগুলো নিজেরা পড়লেই পারবা। তো ভাইরাসে আরো কিছু ব্যাপার স্যাপার আমি তোমাদেরকে একটু বলি, ভাইরাসের কিছু মজার ব্যাপার স্যাপার। সেটা হচ্ছে ভাইরাস, ধরো আমরা করোনা ভাইরাস নিয়ে কথা বলি আজকে, একদম বেসিক ইন্ট্রোডাকশনে কথাবার্তা, একদম ইন্ট্রোডাকশন। আজকে কিন্তু আমি ভিডিও ঢুকতেছি না, ঠিক আছে? আজকে কিন্তু ভিডিও ঢুকতেছি না। SARS-CoV-2 কি? SARS-CoV-2 করোনা ভাইরাসের আরেকটা নাম হচ্ছে কি? করোনা ভাইরাসের আরেকটা নাম হচ্ছে SARS-CoV-2, ঠিক আছে? তো SARS-CoV-2 কেন বলে? SARS মানে হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, কভ মানে হচ্ছে করোনা ভাইরাস, আর 2 মানে হচ্ছে 2। তো SARS-CoV-1 একটা ছিল, আগে ছিল SARS-CoV-1, এখন হচ্ছে কি SARS-CoV-2। তাহলে এরকম কিন্তু দুইটা, SARS-CoV-1 আর SARS-CoV-2। তো সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। সিভিয়ার মানে অনেক তীব্র, অ্যাকিউট মানে যেটা হচ্ছে হঠাৎ করে হয়ে যায়, রেসপিরেটরি মানে শ্বসনতন্ত্রের, সিনড্রোম মানে রোগ, মানে হঠাৎ করে হয়ে যাওয়া শ্বসনতন্ত্রের একটা রোগ। এটা করোনা ভাইরাস 2 এর কারণে হচ্ছে। এটা করোনা ভাইরাসের একটা নাম, বা সায়েন্টিস্টরা করোনা ভাইরাসকে এই নামে সংজ্ঞায়িত করছে, SARS-CoV-2। এর আগে আরেকটা ছিল, অনেক আগে আসলে, এখন SARS-CoV-2। ওকে, তাহলে সে কি করতেছে দেখো, এটার মিনিংটা আমি তোমাদের একটু বলি। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2, এটা হচ্ছে তার নাম। এটা হচ্ছে কার নাম? এটা হচ্ছে এই করোনা ভাইরাসের নাম। তাহলে বুঝাই যাচ্ছে সে কোথায় অ্যাটাক করতেছে। সে কিন্তু অ্যাটাক করতেছে হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে। রেসপিরেটরি সিস্টেম মানে কি? রেসপিরেটরি সিস্টেম মানে হচ্ছে শ্বসনতন্ত্র। রেসপিরেটরি সিস্টেম মানে কি? রেসপিরেটরি সিস্টেম মানে হচ্ছে শ্বসনতন্ত্র। তার মানে আমরা বুঝতে পারতেছি সে কোথায় অ্যাটাক করে। সে হচ্ছে শ্বসনতন্ত্রে অ্যাটাক করে। সে কোথায় অ্যাটাক করে? সে হচ্ছে শ্বসনতন্ত্রে অ্যাটাক করে। বুঝতে পারছো? শ্বসনতন্ত্রে অ্যাটাক করে কে? করোনা ভাইরাস। এখন এইটা শ্বসনতন্ত্র না হয়ে, এটা শ্বসনতন্ত্র না হয়ে, এটা আমাদের শ্বসনতন্ত্র, আমাদের শ্বসনতন্ত্র, এই হচ্ছে আমাদের শ্বসনতন্ত্র। এই হচ্ছে আমাদের শ্বসনতন্ত্র। তো এটা শ্বসনতন্ত্র না হয়ে অন্য কোথাও যদি অ্যাটাক করে, শ্বসনতন্ত্র না হয়ে যদি অন্য কোথাও অ্যাটাক করে, শ্বসনতন্ত্র মানে কি? আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, ঊর্ধ্ব শ্বাসনালী, নিম্ন শ্বাসনালী। মানে কি? ফুসফুস, দেখো এই যে এটাকে আমরা শ্বাসনালী বলি, এই শ্বাসনালীর উপরেও কিন্তু আর অনেক কিছু আছে। শ্বাসনালীর উপরে কি আছে? শ্বাসনালীর উপরে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে ধরো স্বরযন্ত্র পাচ্ছি, নাসাগহ্বর পাচ্ছি, তারপরে হচ্ছে নাসা গলবিল পাচ্ছি, নাক পাচ্ছি, এগুলো হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালী অন্তর্ভুক্ত। আর এই শ্বাসনালী থেকে নিচে যেটা নিম্ন, ঠিক আছে? তো এইসব জায়গায় কে অ্যাটাক করবে? এই করোনা ভাইরাসটা হচ্ছে অ্যাটাক করবে। কোথায় অ্যাটাক করবে? এইসব জায়গায় অ্যাটাক করবে, এর বাইরে না। কিন্তু এইসব জায়গায় যদি সে অ্যাটাক করে তখন করোনা ভাইরাসটা অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ না। তার মানে কি? করোনা ভাইরাসের একটা হোস্ট হচ্ছে মানুষ, এটা বুঝলাম আমরা। হোস্ট মানুষ হইলেও চলবে না, মানুষ হোস্টকে পাইলেও কিন্তু চলবে না, সাথে কিন্তু একদম এক্সাক্ট জায়গায় যে অ্যাটাকটা করা লাগবে। কি করতে হবে? এক্সাক্ট জায়গায় যে অ্যাটাকটা করা লাগবে। যেমন তুমি করোনা ভাইরাস নিয়ে তুমি হাতে পায়ের মধ্যে মাইখে রাখো, তুমি হাতে পায়ের মধ্যে করোনা ভাইরাস নিয়ে মাইখে রাখো, তোমার কিন্তু করোনা ভাইরাস হবে না, তোমার কিন্তু করোনা ভাইরাস হবে না। হাতে পায়ের মধ্যে নিয়ে যদি তুমি কি করে রাখো? মেখে রাখো, ঠিক আছে? ওকে, কিন্তু করোনা ভাইরাসে যদি সামহাও তোমার ফুসফুসে, কোথায়? তোমার ফুসফুসে চলে যায়, বা তোমার শ্বসনতন্ত্রে যদি চলে যায় সামহাও, তাহলে কিন্তু তুমি করোনা রোগী হয়ে গেছো। তখনই কিন্তু তোমার করোনা কি করে ফেলবে? তোমার করোনা কিন্তু এফেক্ট করে ফেলবে। ব্যাপারটা বুঝছো?
তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো যে জায়গা অনুযায়ী রিসিপ্টর সাইট বলে একটা কথা আছে যে একদম এক্সাক্ট জায়গায় যে অ্যাটাক করা লাগবে। তোমার স্কিনে সারাদিন তুমি করোনা ভাইরাস মেখে রাখো, তোমার করোনা ভাইরাস হবে না, কিন্তু তুমি যদি করোনা ভাইরাসটাকে কোনোভাবে শ্বসন তন্ত্রে যদি জায়গা দাও তাহলে তোমার করোনা ভাইরাস হয়ে যাবে। সেম এখন তুমি স্কিনের মধ্যে করোনা ভাইরাস মেখে রাখলে তোমার করোনা হচ্ছে না, স্কিনের মধ্যে তুমি যদি এখন কোনোভাবে চিকেন পক্সের ভাইরাস, বসন্তের ভাইরাস যদি ছোঁয়াও তাহলে হয়ে গেছে কাজ, তোমার কিন্তু চিকেন পক্স হয়ে যাবে, তোমার কিন্তু কি হয়ে যাবে, চিকেন পক্স হয়ে যাবে। কিন্তু এই চিকেন পক্সের ভাইরাস তুমি গিলে খায় ফেললো, হজম করে ফেললে তোমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, বুঝছো? বসন্ত রোগ যে আসে, তো এই হচ্ছে কথাবার্তা। মানে একটা ভাইরাস একটা পার্টিকুলার জায়গায় যে অ্যাটাক করবে, একটা ভাইরাস একটা পার্টিকুলার জায়গায় যে অ্যাটাক করবে, তারপরে সেটা কিন্তু কি করবে, এফেক্ট করবে, তার আগে কিন্তু না। পার্টিকুলার জায়গায় কিন্তু অ্যাটাক করতে হবে, তারপরে সে এফেক্ট করতে পারবে, আদারওয়াইজ সেটা ওয়েস্ট হবে। ঠিক আছে, তো পার্টিকুলার জায়গায় কি থাকে, পার্টিকুলার জায়গা হচ্ছে রিসিপ্টর সাইট বলে একটা ব্যাপার আছে, রিসিপ্টর সাইট থাকে। রিসিপ্টর সাইট আমি একটু লিখতেছি ব্যাপারটাকে, একটা পার্টিকুলার জায়গায় যে অ্যাটাক করে সে পার্টিকুলার জায়গায় কি থাকে, রিসিপ্টর সাইট থাকে। কি থাকে, রিসিপ্টর সাইট। রিসিপ্টর সাইট কি করে, রিসিপ্টর মানে সে কি করে, তার কাজ হচ্ছে রিসিভ করা, তার কাজ কি, তার কাজ হচ্ছে রিসিভ করা। হাতে পায়ে করোনা মাখানো, তাহলে তার কাজ হচ্ছে রিসিভ করা। তাহলে সে কি রিসিভ করবে, সে হচ্ছে একটা ভাইরাসকে রিসিভ করার জন্য তার যা যা দরকার সেটাকে সে ধারণ করবে। এই জন্য এটার নাম কি বলা হয়েছে, এই জন্য এটাকে বলা হয়েছে রিসিপ্টর সাইট। এই জন্য কি বলছে, সাবান দিয়ে ধুলে কি 100% জীবাণু চলে যায় না, সাবান দিয়ে আসলে হয় না। জীবাণু পুরোপুরি যাওয়ার একমাত্র ওয়ে হচ্ছে তোমার হচ্ছে গরম পানি। গরম পানিতে 121 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিট বা 21 মিনিট প্লাস ফুটাইলে তখন যে কাজটা হয় আর কি। যেটা বলতেছিলাম, রিসিপ্টর যে রিসিভ করে সাইট মানে জায়গা। তাহলে একটা আমাদের যে স্কিন বলি, আমাদের শ্বসনতন্ত্র বলি, যাই করি না কেন, সবগুলোর তো আবরণ থাকে, তাই না? আমাদের যে স্কিনের আবরণ আছে, আমাদের শ্বসনতন্ত্রের আবরণ আছে, আমাদের সবকিছু একটা আবরণ আছে। এই আবরণটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আবরণ, এই আবরণে থাকে প্রোটিন, অ্যাপিথেলিয়াল কোষ বা প্রোটিন। এই প্রোটিনগুলো এখানে গুরুত্বপূর্ণ। প্রোটিন কি করে, প্রোটিন একটা ভাইরাসকে রিসিভ করার ক্ষমতা ধারণ করে। এটা একটা প্রোটিন, এই প্রোটিনটা যদি করোনা ভাইরাসকে রিসিভ করার ক্ষমতা ধারণ করে তাহলে সে করোনা ভাইরাস আসলে রিসিভ করতে পারবে, আদারওয়াইজ পারবে না। এটা হচ্ছে রিসিপ্টর সাইট। তার মানে আমাদের কোষের মধ্যে বাইরে থেকে আসা অ্যান্টিজেনকে ধরার জন্য রিসিপ্টর সাইট থাকে। যদি খাপে খাপে মিলে যায় তাহলে যে ধরতে পারবে, আদারওয়াইজ পারবে না। আমাদের শ্বসনতন্ত্রে করোনা ভাইরাসকে রিসিভ করার জন্য রিসিপ্টর সাইট আছে, যার কোনো শ্বসনতন্ত্রে করোনা ভাইরাস অ্যাটাক করতে পারে, আদারওয়াইজ পারে না। বুঝছো? রিসিপ্টর সাইট লাগবে। রিসিপ্টর সাইটের পাশাপাশি একটা পার্টিকুলার অ্যামাউন্ট বা একটা থ্রেশহোল্ড লেভেল একটা পার্টিকুলার অ্যামাউন্ট পরিমাণ একটা জীবাণুকে অ্যাটাক করা লাগে। সে পার্টিকুলার অ্যামাউন্ট পরিমাণ না করে যদি ধরো এইটা হচ্ছে 1000 জীবাণুর একটা লাইন, এটা হচ্ছে কি একটা 1000 জীবাণুর লাইন। এটাকে আমি একটু এঁকে দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝবা। আজকে আমি তোমাদের একদম বেসিক কমন সেন্স বুঝাচ্ছি, ঠিক আছে? আজকে একদম বইয়ের ভিতরে আমরা ঢুকি নাই, একদম বেসিক কথাবার্তা বলতেছি। এটা হচ্ছে সেই থ্রেশহোল্ড লাইন, এটা হচ্ছে কি সেই থ্রেশহোল্ড লাইন। থ্রেশহোল্ড লাইন মানে কি, একটা মিনিমাম লাইন, যেটাকে আমরা বলি মিনিমাম লাইন, ঠিক আছে? আর এখন ধরো জীবাণুর পরিমাণটা আমি দেখাই। ধরো জীবাণুর পরিমাণ এইটুকু রোগ হবে না, জীবাণুর পরিমাণ এইটুকু ঢুকছে, রোগ হবে না। যেই না জীবাণুর পরিমাণ এই থ্রেশহোল্ড লেভেলকে ক্রস করলো, জীবাণুর পরিমাণে থ্রেশহোল্ড লেভেলটাকে ক্রস করলো, সাথে সাথে কি হওয়া শুরু করবে, সাথে কিন্তু জীবাণুটা কাজ করা শুরু করবে, এবং কাজ করা শুরু করার পরে ধুরুম করে কিন্তু রোগটা তৈরি হবে। ধরুন করে কি তৈরি হয়ে যাবে, রোগটা তৈরি হয়ে যাবে। আর যে কোনো রোগ হইলে বোঝার সর্বপ্রথম উপায় কি, যে কোনো রোগ হইলে বোঝার সর্বপ্রথম উপায় হচ্ছে জ্বর, সর্দি, কাশি। জ্বর বিশেষ করে এগুলো হইলে সর্দি কাশি হয়, বা জ্বর হচ্ছে প্রধান কারণ। জ্বর হচ্ছে সব থেকে বোঝা সব থেকে সহজ উপায় হচ্ছে জ্বর। এগুলো হইলেই কি থাকবে, জ্বর থাকবে। তাহলে যেটা হয় আর কি, নর্মালি একটা জীবাণু যদি ঢোকে এই পর্যায়ে, ধরো এটা হচ্ছে সেই 1000 ব্যারিয়ার, 1000 পরিমাণ জীবাণু, এটা হচ্ছে ব্যারিয়ার। 1000-এর নিচে যখন থাকবে, ব্যারিয়ারটার 1000-এর নিচে যখন থাকবে, তখন জীবাণুটা কি করতে পারবে না, তখন জীবাণুটা কোনো এফেক্ট করতে পারবে না, এফেক্ট করতে পারবে না। ঠিক আছে, হালকা একটা জ্বর হবে। যেই এই পার্টিকুলার পরিমাণটা নিয়ে ফেলতে পারবে, থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত যেতে পারবে, সাথে ধুম করে জীবাণু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে।
ঠিক আছে, এবং সে রোগ তৈরি করতে পারবে, যে মেইন সিমটমটা প্রকাশ পাবে, তোমার ক্ষতি করা শুরু করে দিবে। আবার তুমি যখন ওষুধ খাবা, ওষুধ খেলে কিন্তু সে আস্তে 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 কমতে থাকবে। আবার যদি থ্রেশহোল্ড লেভেলের নিচে চলে যায় তখন জ্বর আস্তে আস্তে কমতে থাকবে এবং জিনিসটা ভালো হতে থাকবে। এখন ব্যাপারটা খেয়াল করো, তোমাকে ওষুধ দিছে ডাক্তার, এটা এখন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজে লাগবে। ভাইরাসের ক্ষেত্রে তো অ্যান্টিবায়োটিক কাজ দেয় না, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজে দেয়। মানে ব্যাকটেরিয়া নিয়ে একটু কথা বলি তাইলে। তোমাকে ধরো ওষুধ দিছে ডাক্তার, একটা অ্যান্টিবায়োটিক দিছে ব্যাকটেরিয়া মারার জন্য, এখন তুমি খাচ্ছ, খেতে খেতে একটা সময় খুব বেড়ে গেছিল, তারপর আস্তে 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 তোমার জ্বরটা কমতেছে কমতেছে কমতেছে। এখন এখন ধরো তুমি খেয়াল করো একটু, আমি তোমাদের একটু অন্যভাবে বুঝাই ব্যাপারটা। এটা হচ্ছে তোমার জ্বরের প্রথম দিন, এটা হচ্ছে জ্বরের দ্বিতীয় দিন, এটা হচ্ছে তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন, অষ্টম দিন, 8 দিন। ডাক্তার তোমাকে কি করলো, ডাক্তার তোমাকে হচ্ছে 7 দিনের একটা ওষুধ দিল। ডাক্তার তোমাকে 7 দিনের একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিল। এটা আমি ব্যাকটেরিয়ার একটু কনসেপ্ট নিয়ে কথা বলতেছি, কারণ যদিও অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজ করে, ভাইরাসের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে, মনে রাখতে হবে। ঠিক আছে, তো তোমাকে ধরো 7 দিনের একটা ওষুধ দিল, তুমি খাওয়া শুরু করলা। 7 দিনের ওষুধ খাওয়ার পরে প্রথম 2-3 দিন খাওয়ার পরে চতুর্থ দিনে যে ওষুধটা ভালো করে কাজ করা শুরু করলো। চতুর্থ দিনে ধরো তোমার জ্বরটা অনেক বেশি, তারপর দেখো আস্তে আস্তে জ্বরটা স্টেবল হইতে হইতে দেখো সপ্তম দিন যে জ্বরটা একদম কমে গেল। সপ্তম দিনে যে তোমার জ্বরটা একদম কমে গেল। ঠিক আছে, এখন ডাক্তার ধরো 7 দিনে, ধরো তোমার 10 দিনের কোর্স দিছে, ডাক্তার ধরো তোমাকে 10 দিনের কোর্স দিছে। এখন সপ্তম দিনে যে একদম কমে গেল, অষ্টম দিনে যে আরো কমে গেছে। এখন তুমি ভাবতেছো যে আমার তো জ্বর নাই, তোমার ধরো জ্বর বাইরে থেকে প্রকাশ পাচ্ছে না, জ্বর ধরো নাই। এখন তুমি কি করলে 8তম দিনে যায় ওষুধ খাওয়া বন্ধ করে দিলা। 8তম দিনে যায় কি করলো, ওষুধ খাওয়া বন্ধ করে দিলা। ধরো এই কাজটা তুমি করলা, কিন্তু ডাক্তার তোমাকে কি বলছিল, ডাক্তার তোমাকে বলছিল কোর্স কমপ্লিট করে 10 দিন পর্যন্ত খাইতে, তুমি অষ্টম দিনে যায় বন্ধ করে দিলা খাওয়া। ঠিক আছে, এখন ব্যাপারটা একটু খেয়াল করো তো, এটাকে একদম 0 পর্যন্ত আসছে, জীবনের মাত্রা কি 0 পর্যন্ত আসছে, একটু খেয়াল করো। জীবনের মাত্রা কি 0 পর্যন্ত আসছে? জীবনের মাত্রা কিন্তু 0 পর্যন্ত আসে নাই। বেসিক কমন সেন্স। সে কিন্তু একটা পার্টিকুলার অ্যামাউন্টে যে আটকায় আছে, ধরো সেটা হতে পারে 200, তাই 200টা জীবনে কিন্তু তোমার দেহের মধ্যে এখনো আছে, একদম পুরোপুরি কিন্তু 0 হয় নাই। এটাকে খেয়াল করো, ধরো এটা 200 লাইন, তবে 200 বা 300 যেটাই হোক, একটা লাইন পর্যন্ত জীবনে তোমার শরীরে এখনো আছে, এটা এখন পুরোপুরি কি হয় নাই, শেষ হয় নাই। তুমি ওষুধ খাওয়া বন্ধ করে দিলা, জীবনটা কিন্তু মরে নাই। তুমি যদি ওষুধ 10 দিন পর্যন্ত কন্টিনিউ করতে ডাক্তারের কথা মতো, তাহলে হয়তো এটা একদম 0 না হোক একদম নিচ পর্যন্ত আসতো, কিন্তু এখন কিন্তু সেটা মারাত্মক লেভেলে আছে। এবং সে কি করবে জানো, সে বসে থাকবে। আচ্ছা, ঠিক আছে, তো কি বলতেছিলাম ভুলে গেলাম, কি জানি বলতেছিলাম ভুলে গেলাম, তো কি একটা বলতেছিলাম। ও, তো ব্যাপারটা খেয়াল করো, তোমার কথা ছিল তুমি হচ্ছে ওষুধটা কন্টিনিউ করবো, তুমি করো নাই, জীবনটা কিন্তু তোমার মধ্যে থেকে গেছে, জীবনটা কিন্তু তোমার মধ্যে থেকে গেছে। তো এই যে জীবনটা থেকে গেছে, সে কি করবে, সে মনে মনে বলবে বড় বাচ্চা বেঁচে গেছি। ঠিক আছে, সে মনে মনে বলবে যে বড় বাচ্চা বেঁচে গেছি, আমি তখন ভিতরে টিকে আছি। সে এখন ভিতরে টিকে টিকে কি করবে জানো, সে এখন ভিতরে টিকে টিকে যেই ওষুধটা সে পাইছে, যে অ্যান্টিবায়োটিকটা সে পাইছে, এটা কিন্তু ব্যাকটেরিয়া নিয়ে কথাবার্তা বলতেছি, কিন্তু এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলতে, ভাইরাসের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে না, খুদাই খাই আমরা আর কি। করোনা ভাইরাস হলে অ্যান্টিবায়োটিক খাই, আসলে এটা অন্যভাবে কাজ করে। তো যেটা বলতেছিলাম, যে তুমি ওই জীবাণুগুলো এখন ভিতরে বসে বসে কি করবে, এখন একটু পর্যালোচনা করবে, একটু সায়েন্স নিয়ে ঘাটবে, যে কি ওষুধটা আমার উপর ক্রিয়া করছিল, সেই ওষুধটা কিভাবে ক্রিয়া করছিল, এবং কিভাবে আমি বেঁচে গেছি। এবং সে কি করবে, সে নিজেকে ওই ওষুধটার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করা শুরু করবে, নিজেকে ওষুধের বিরুদ্ধে কি করা শুরু করবে, মানে স্ট্রং করা শুরু করবে। একটা সময় সে স্ট্রং হয়ে যাবে। এবার আরো মজার কাহিনী বলি, সেম জীবাণু যদি আবার ঢোকে শরীরে অন্য একজনের মাধ্যমে, অন্য আরো কিছু, ধরো কিছু তো শরীরের মধ্যে ঢুকে বসেই আছে, বাইরে থেকে ধরো 1-2 মাস পরে আবার সেম জীবাণু প্রবেশ করলো তোমার শরীরে। ঠিক আছে, এবার কি করবে জানো, যেগুলো তোমার শরীরের ভিতরে ঢুকে অলরেডি বসে আছে, যেই ঝামেলাগুলো অলরেডি ঢুকে বসে আছে, সেগুলো কি করবে, নতুন যারা আসবে এদেরকে বলবে এদিকে আসো এদিকে আসো, তুমি তাড়াতাড়ি এভাবেও কাজ করো, এভাবে করলে তোমার আর ওই ওষুধগুলো কাজ দিবে না। এভাবে করে আমি এখনো বেঁচে আছি, এই কারিশমার কারণে আমি এখনো বেঁচে আছি। এসব শিখাই দিবে, এসব গুটিবাজি শিখাই দিবে। এবং পরবর্তীবার তুমি যদি সেম অ্যান্টিবায়োটিকটা আবার খাও, এবার দেখবা তোমার জ্বর আর অত সহজে কমতেছে না, কমলেও অনেক দেরি হবে, নাও কমে যেতে পারে। কারণ তুমি কি করছো, তুমি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করে ফেলছো, অ্যান্টিবায়োটিকটাকে নষ্ট করে দিচ্ছ তুমি।
বুঝছো? খুবই খারাপ, খুবই মারাত্মক জিনিস। এই জন্য অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করা, জীবন এটাকে পুরোপুরি মারতে হয়, তাহলে তো ঝামেলা ভেজাল, বুঝছো? আর ভাইরাসের উপর তো অ্যান্টিবায়োটিক কাজই করে না। তো এই হচ্ছে অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলতে। ভাইরাস থেকে লাভ দিয়ে ব্যাকটেরিয়াতে চলে গেলাম, আই থিঙ্ক বুঝছো। তাহলে একটা রোগ তৈরি হওয়ার জন্য অনেকগুলা মিনিমাল ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, তারপর যে সে রোগটা হয়, তার আগে কিন্তু না। ঠিক আছে, ভাইয়ারা তো সায়েন্স নিয়ে পড়ালেখা করে, জীবনের সায়েন্টিস্ট হবে। হ্যাঁ, এরা এতই খারাপ, তার থেকে বেশি খারাপ আমরা। আর অ্যান্টিবায়োটিক খাই না কারণ কি, অ্যান্টিবায়োটিকের তো দাম মেলা, অ্যান্টিবায়োটিকের তো অনেক দাম। একটা অ্যান্টিবায়োটিক 30-40 টাকা, 65 টাকারও অ্যান্টিবায়োটিক আছে। তো এত দামি ওষুধ তো এই জন্য আমরা খাই না, না খায় পরে মাতব্বারি করে পরে যায় বিপদে পড়ে যাই। ঠিক আছে, এই জন্য অ্যান্টিবায়োটিকের কোর্স যেভাবে বলে সেভাবে করে কমপ্লিট করা উচিত। ওকে, তো অনেক কিছু বললাম। তো মেনলি ছিলাম হচ্ছে ভাইরাসে, তো ভাইরাসে মেনলি ছিলাম। তো ভাইরাসের ক্ষেত্রে আমি আবার একটু বলি, ভাইরাসের ভেতরে থাকবে নিউক্লিক অ্যাসিড, বাইরে থাকবে প্রোটিন। নিউক্লিক অ্যাসিডটাকে তো নিউক্লিক অ্যাসিডই বলে, বাইরের প্রোটিনটাকে ক্যাপসিড নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? ক্যাপসিড নামে ডাকা হয়। নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড, তাহলে আমরা বলতে পারি যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণ দ্বারা আবৃদ্ধ অকোষীয় সত্তা, যা জীবদেহের অভ্যন্তরে ঢুকে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করতে পারে কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় হয়ে অবস্থান করে, তাকে আমরা কি বলি? তাকে আমরা ভাইরাস বলি। ভাইরাস দুই রকমের, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। যে ভাইরাসের ডিএনএ দিয়ে তৈরি সেটা ডিএনএ ভাইরাস, যে ভাইরাসটা আরএনএ দিয়ে তৈরি সেটা হচ্ছে আরএনএ ভাইরাস। অনেক সময় ভাইরাসের প্রোটিন আবরণীর বাইরে আরও একটা এক্সট্রা আবরণী থাকতে পারে, এটা লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি, যেমন এটাকে লিপো ভাইরাসও বলা হয়। এক্সট্রা একটা আবরণ যেটা লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হবে। লিপিড মানে ফ্যাট টাইপের আর কি, ফ্যাট তেল হচ্ছে লিপিড টাইপের জিনিস, আর হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, তাহলে সেটাকে আমরা লিপো ভাইরাস বলবো, এরকম হতে পারে। ঠিক আছে, তাহলে ভাইরাসের গাঠনিক উপাদান বললে আমরা কি বুঝবো? ভিতরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ অথবা আরএনএ, বাইরে হচ্ছে প্রোটিন আবরণী হিসেবে ক্যাপসিড। প্রোটিন আবরণীটিকে কি নামে ডাকা হয়? প্রোটিন আবরণীটিকে ক্যাপসিড নামে ডাকা হয়। এর মধ্যে কিন্তু কোষ টোষ বলতে আমি কিছু পাবো না। ঠিক আছে, এবং যখন সে জীবদের ভেতরে থাকবে তখন তাকে আমরা ভাইরাস বলবো, ভিরিয়ন বলবো। ঠিক আছে, আর যখন সে জীবদের বাইরে অবস্থান করে তখন সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, ধুলার মতো অবস্থান করে, তখন সে যাচ্ছে কেমিক্যাল, আর কিছু না, সে কোনো জীব না, কিছু না, সেটা কেমিক্যাল। জীবদের বাইরে যখন অবস্থান করে, জীবদের বাইরে সে হচ্ছে যাচ্ছে নিউক্লিক অ্যাসিড, এটা প্রোটিন। নিউক্লিক অ্যাসিডটাকে নিউক্লিক বলা হয় আর প্রোটিনটাকে ক্যাপসিড বলা হয়। তখন যখন সে নিষ্ক্রিয় অবস্থায় থাকে তখন তার নামই বদলায় যায়, তখন তাকে নিউক্লিও ক্যাপসিড নামে ডাকা হয়, তখন থেকে নিউক্লিও ক্যাপসিড নামে ডাকা হয়। ঠিক আছে, তাহলে ভাইরাসের দুটো নাম আছে। ভিরিয়ন, যখন সে জীবদের ভিতরে ঢুকে শক্তিশালী হয়ে যায়, সক্রিয় হয়ে যায়, তখন তাকে ভিরিয়ন নামে ডাকা হয়। আর যখন সে জীবদের বাইরে অবস্থান করে, একদম নিষ্ক্রিয় হয়ে অবস্থান করে, তখন সে একটা কেমিক্যালের মতো, ভিতরে কেমিক্যালটা নিউক্লিক অ্যাসিড থেকে নিউক্লিও, আর বাইরে কেমিক্যালটা ক্যাপসিড থেকে হচ্ছে ক্যাপসিড, তাহলে নিউক্লিও ক্যাপসিড হয়ে গেল। বুঝছো? অনেক সময় আবার কি হয়, শুধু প্রোটিন আবরণটা দিয়ে রক্ত তৈরি করতে পারে, রোগ তৈরি করতে পারে, তখন এটাকে প্রিয়ন নামে ডাকা হয়। আবার অনেক সময় কি হয়, ভিতরের আরএনএটা রোগ তৈরি করতে পারে, শুধু আরএনএ, তখন তাকে ভিরিওয়েড নামে ডাকা হয়। এরকম অনেক ব্যাপার আছে এখানে, আমি তোমাদের বলবো আস্তে আস্তে। কিছু কিছু ভাইরাস আছে তারা আবার তার হোস্ট চেঞ্জ করতে পারে, এগুলোকে ইমার্জিং ভাইরাস বলে। আমি পুরো চ্যাপ্টারে একটা ডিটেলস বলতেছি আর কি তোমাদের এই পুরো ভাইরাস নিয়ে। নেক্সট দিন তোমাদের হচ্ছে ভাইরাসের একদম প্রথম থেকে আলোচনা শুরু করবো। তার মধ্যে তোমরা ভাইরাসের কে কি আবিষ্কার করছে নিজেরা একটু পড়ে নিবা, কে কি আবিষ্কার করছে না আমার পড়ার দরকার নাই। ঠিক আছে, তো কিছু কিছু ভাইরাস আছে তারা পোষক চেঞ্জ করতে পারে, যেমন একটু আগে দেখেছে বাদুর, বাদুর থেকে কিন্তু রোগটা কিন্তু আবার মানুষের হচ্ছে। যেমন তোমরা বার্ড ফ্লুর নাম শুনছিলে, বার্ড ফ্লু, মুরগি মারা গেছিল, মুরগির থেকে ওই রোগটা মানুষেরও হয়েছিল, এটা বার্ড ফ্লু। ইনফ্লুয়েঞ্জা, ফ্লু, সোয়াইন ফ্লু শুনছিলে শুকর থেকে হয়েছিল। করোনা কিন্তু এটা মানে অন্য একটা পোষক থেকে আসছে, ধারণা করা হচ্ছে বানর বা বাদুর থেকে আসছে, এখন তো নতুন একটা আসছে বাদুর থেকে। তাহলে এরা পোষকটা চেঞ্জ করে। নর্মালি ভাইরাসের নিয়ম হচ্ছে যে পরজীবিতা সুনির্দিষ্ট, এগুলো একটা কথা আছে, ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট, মানে ভাইরাসের হোস্ট কে হবে এটা স্পেসিফাইড করা। এটা কি করা? স্পেসিফাইড করা, ভাইরাসের হোস্ট কে হবে। অনেক সময় এই পরজীবিতাটা চেঞ্জ হয়ে যায়। এটা কথাই আছে যে ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট, এটা একটা কথাই লেখা আছে যে ভাইরাসের পরজীবিতা কি? সুনির্দিষ্ট। আমি লিখে দিই, ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট, মানে এটা নির্দিষ্ট পোষককেই সে যে রোগ তৈরি করতে পারবে, নির্দিষ্ট পোষকের মধ্যে যে সে কি করতে পারবে? রোগ তৈরি করতে পারবে, আদারওয়াইজ না। ঠিক আছে, সেজন্য বলছে পরজীবিতা কি? সুনির্দিষ্ট। ওকে,
তো কিন্তু অনেক সময় হয় কি, সে অন্য একটা পোষকের দেহেও চলে যেতে পারে। না, আমরা বলছি শ্বসনতন্ত্রে অ্যাটাক করবে, কিন্তু সে সবসময় শ্বসনতন্ত্রে অ্যাটাক না করে সে অন্য কোনো জায়গায় অ্যাটাক করতে পারে। যেমন এই যে করোনা ভাইরাস বা ধরো বার্ড ফ্লু, পাখি থেকে মানুষের হয়ে গেছে, করোনা ভাইরাস একই অবস্থা। তো এই টাইপের যে ভাইরাস যেগুলো আছে, ঠিক আছে, এই টাইপের যে আছে, বনরুই থেকে এই করোনা আসছে। বনরুই না, আসলে এটা বানর এরকম অনেক কন্ট্রোভার্সি আছে, যদিও যাই হোক, যেটা থেকে আসুক না কেন, এই টাইপের ভাইরাসগুলোকে ইমার্জিং ভাইরাস বলে। এই টাইপের ভাইরাসগুলোকে কি বলে? ইমার্জিং ভাইরাস। যারা ইমার্জ করা, চেঞ্জ করা, পোষকটাকে বদলানো, এটাকে ইমার্জিং ভাইরাস বলে, যারা তাদের পোষকটাকে বদলায় দেয়। করোনা একটা ইমার্জিং ভাইরাস, যেমন এইচআইভি একটা ইমার্জিং ভাইরাস, এটা দিয়েই শেষ করব। এইচআইভি বা এইডস একটা ইমার্জিং ভাইরাস, এটা একটা আরএনএ ভাইরাস প্রথমত, এবং ইমার্জিং ভাইরাস। ধারণা করা হয় বানর মাঙ্কি, এই বানর বাদুর এগুলো থেকে বেশি ছড়ায়, বুঝছো? বানর থেকে ইমার্জ হয়ে মানুষের দেহে এইচআইভিটা আসছে, এইডস। এখন অনেকে প্রশ্ন করে, ভাইয়া বানর থেকে কেমনে আসছে? বানর থেকে হাউ ক্যান দিস পসিবল? মানুষে কেমনে আসলো? এখন তার মধ্যে তোমরা কিন্তু এটা জানো যে এগুলো হচ্ছে এসটিডি, মানে এইচআইভি হচ্ছে কি, এইচআইভি হচ্ছে এসটিডি। এসটিডি মানে কি? এসটিডি মানে হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তাহলে এখান থেকে তো তাহলে সেক্সুয়ালি ট্রান্সমিট হবে। তাহলে বাদুরের, মানে অনেকে জিজ্ঞাসা করে, অনেকে রিপ্লাই এমনিও দেয়। মানুষ কিছু নিম্ন শ্রেণীর মানুষ আছে না, যারা হচ্ছে একটু মানে অন্যরকম মাইন্ডেড, তারা হচ্ছে বানরের সাথে প্রজনন করছে বিকৃত মস্তিষ্ক থেকে। ভাই এরকম কিছু না। কিছু দেশ আছে, নিম্ন আয়ের দেশ, তারা টাকার জন্য অনেক রকমের টেস্ট করে। যেমন ধরো এত রকমের ওষুধ বানায়, এত রকমের ভ্যাকসিন বানায়, এগুলো কোথায় টেস্ট করা হয়? হিউম্যান টেস্টটা কোথায় করে? সব কি ভালোভাবে করে? আফ্রিকান অনেক কান্ট্রি আছে যারা খাইতে পারে না, তাদের উপর অনেক টেস্ট করা হয়। তো অনেক আগে বানরের ব্লাড দিয়ে টেস্ট করা হচ্ছিল। যেমন আমরা জানি বানরের রেসাস বানর থেকে কিন্তু আরএস ফ্যাক্টর আবিষ্কার করা হয়েছে। তো বানরের ব্লাড দিয়ে টেস্ট করা হচ্ছিল, টেস্টটা ট্রায়াল দেওয়া হয়েছিল মানুষের মধ্যে। ওই বানরের হয়তো বা এইচআইভি ছিল, সেটা মানুষের শরীরে চলে আসে, ইমান ছুঁয়ে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে? তো এরকম হয়। বা প্রি এক্সিস্টিং মানে কি? প্রি এক্সিস্টিং মানে যেটা আগে থেকে আর কি আছে, এটাকে প্রি এক্সিস্টিং বলে, আগে থেকে বিদ্যমান, প্রি এক্সিস্টিং। তো আই থিঙ্ক তোমরা বুঝছো। তো আশা করি তোমরা বুঝছো। তো আজকে তোমাদের একদম বেসিক জিনিসটা আমি কথাবার্তা বললাম, একদম বেসিক ফান্ডা, ঠিক আছে? একদম বেসিক ফান্ডা নিয়ে কথাবার্তা বলছি। নেক্সট দিন থেকে নেক্সট লেকচার থেকে আমি তোমাদের একদম মানে ডিটেইলে কথাবার্তা বলবো। নেক্সট ক্লাসের টাইম তোমাদের জানাই দিব, ঠিক আছে? ট্রাই করবো কালকেই নেওয়ার জন্য, আমি তোমাদের অ্যানাউন্সমেন্টে জানাই দিব, ঠিক আছে? তো নেক্সটে আমি একদম বইয়ের শুরু থেকে, এই চ্যাপ্টারের শুরু থেকে কথাবার্তা বলবো। আজকে একদম বেসিক কথাবার্তা বললাম। তোমরা যেটা করবা, বিভিন্ন আবিষ্কারকের নাম আছে, এগুলো পড়ে ফেলবো। এগুলো আমার বসায় ফেলায় রাখো না, ঠিক আছে? এগুলো পড়ে ফেলো। তোমাদের সাথে আবার নেক্সট দিন দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।